দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মানসুরুল হক শুরু করছি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান দুর্যোগ কথা। আজকের পর্বটি সাজিয়েছি একটু ভিন্নভাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনায় এসেছে পেশাদারিত্ব। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বে রোল মডেল হিসাবে মর্যাদা পেয়েছে। কিন্তু এর সুফল সম্পর্কে সাধারণ মানুষ কতটুকুই বা জানেন? দর্শক, আজকের বিষয় দুর্যোগ ব্যবস্থাপনায় পেশাদারিত্ব, আমাদের অর্জন ও সম্ভাবনা। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ। আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, আরও আছেন প্রফেসর ডক্টর আইনুন নিশাত, বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ। সেই সাথে আমন্ত্রণ জানিয়েছি কয়েকজন দুর্যোগ ব্যবস্থাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে। আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে জানতে চাচ্ছি, আমরা জানি যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল এবং এখানে পেশাদারিত্বটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে। তো বর্তমান এবং ভবিষ্যতে এই পেশাদারিত্বটা কিভাবে নিশ্চিত করবেন? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের জন্মই হয়েছিল একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে। 1970 সালে তখন পূর্ব পাকিস্তান ছিল, ভোলার সাইক্লোনে 1 মিলিয়ন মানে 10 লক্ষ লোক মারা গিয়েছিল। তখনই এই জাতি বুঝতে পেরেছিল যে এটি শুধু ন্যাচারাল ডিজাস্টার না, পাকিস্তানিদের আমাদের প্রতি অবহেলা, উপযুক্ত রিলায়েবল কোনো আর্লি ওয়ার্নিং না দেয়া এবং এটা ব্যবস্থাপনার একটা বড় ফেলিউর। সেখান থেকে জাতির পিতা স্বাধীনতার পরে 1972 সালেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তৈরি করেন এবং বাংলাদেশ এই ক্ষেত্রে এই যে একটা ডেডিকেটেড একটা মন্ত্রণালয়, পৃথিবীর অন্যান্য দেশ এমনকি চায়নার মতো উন্নত দেশে 2014 সালে তাদের এই মিনিস্ট্রি করে। অন্যান্য সকল দেশেই এখনও এরকম ডেডিকেটেড মিনিস্ট্রি নাই। স্বাধীনতার পরই বাংলাদেশ ফ্লাড এবং সাইক্লোনের দেশ নামে এবং গরিব একটা দেশ নামে ছিল। বঙ্গবন্ধু তার জীবিতকালীন সময়ই এই বাঁধ নির্মাণ এবং বিভিন্নভাবে মুজিব কেল্লা নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করেছে এবং বাংলাদেশের মানুষ এই যে প্রতি বছর দুর্যোগ মোকাবেলা করতে করতে আজকে তারাও কিন্তু দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষও অনেক জ্ঞান রাখে। পাশাপাশি পেশাদারিত্বের মাধ্যমে সরকারের এই যে মিনিস্ট্রি এবং তার মূল বাস্তবায়নকারী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর DDM, যেটা আমি মহাপরিচালক হিসেবে কাজ করি, এখানে অসংখ্য ইঞ্জিনিয়ার সহ আমাদের একটা পেশাদারিত্ব টিম আছে। মাঠ পর্যায়ে আমাদের আইনগত কাঠামো আছে, আমাদের 2012 সালের দুর্যোগ ব্যবস্থাপনার একটা আইন আছে। এর উপর ভিত্তি করে স্থায়ী আদেশাবলী দুর্যোগের SOD নামে, যেটা ব্যবস্থাপনার একটা গাইড, সারা বিশ্বে এটা ফলো করছে। লক্ষ্য হচ্ছে আমাদের বাংলাদেশে যাতে দুর্যোগে কোনো লোক মারা না যায়। কিন্তু আমরা যদি বলি আমাদের 26 তারিখে যে রিমেল হলো, তার পরের দিন 27 তারিখে আমেরিকায় একটা টর্নেডোতে কিন্তু 17-18 জন লোক মারা গেছে। হিট স্ট্রোকে ইন্ডিয়াতে একদিনেই 100-র উপরে লোক মারা গেছে। সারা বিশ্বে দুর্যোগে হয়, কিন্তু সেই তুলনায় বাংলাদেশের মানুষও রেজিলিয়ান। আমাদেরও পেশাদারিত্বের কারণে এটা অনেক দূর আমরা মৃত্যু এবং সম্পদের ক্ষয়ক্ষতিকে কমিয়ে আনতে পারি। আর যদি বলি নতুন প্রজন্মের জন্য একটা সুযোগ হচ্ছে, এখন সারা বাংলাদেশে প্রায় 14টি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ সম্পর্কে তাদের গ্রাজুয়েশন এবং মাস্টার্সে পড়াশোনা করে, এগুলো রিসার্চ করছে। ডক্টর আইনুন নিশাত স্যার, আমরা জানি যে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা একটার সাথে সম্পর্ক। কেউ বলে বৈশ্বিক উষ্ণতার জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবার কেউ বলে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা, যে এই যে প্রচণ্ড তাপদাহ এটা বাড়ছে। এবং বাংলাদেশেও আমরা কিছুদিন আগে এপ্রিল মাসে দেখেছি যে তীব্র তাপদাহ ছিল এবং সাধারণ জনগণ খুবই কষ্ট করেছে এবং অসুস্থ হয়েছে। এই যে জলবায়ু পরিবর্তন, এটা আসলে কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে উষ্ণতা বাড়ার কারণে, উল্টোটা না। যেটা হচ্ছে মানুষের প্রথমত জনসংখ্যা বেড়েছে। 1947-এ ব্রিটিশরা যখন বিদায় হলো লোক সংখ্যা ছিল 4 কোটি, আজকে 17 কোটি। এই 13 কোটি লোকের তো কর্মসংস্থান করতে হবে। তো এই যে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, কৃষি ব্যবস্থা চালু হয়েছে, রাস্তাঘাটে যানবাহন বেড়েছে, ট্রেন বেড়েছে, প্লেন বেড়েছে, তাই না? সব কিছু মিলিয়ে বাতাসে 4টি প্রধান গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং হাইড্রোফ্লোরোকার্বন সহ ফ্লোরিনের আরও 4টা গ্যাস, এর উৎপাদন বেড়ে চলছে। এর ধর্ম হচ্ছে, এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে সূর্যের যে তাপ আসে সেটা সে ধরে রাখতে পারে, যেটার গ্রিন হাউস তৈরি করার সময় যে উষ্ণতা বজায় রেখে ফসল উৎপাদনের যে প্রযুক্তি সেটার তুলনীয়।
গ্রিন হাউস দেখেছেন সবাই, সবাই বলছেন এরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কার্জন হলের সামনে একটা নতুন পলিথিন দিয়ে ঘর বানিয়েছে, তার নাম হচ্ছে গ্রিন হাউস। এই যে গ্রিন হাউস গ্যাস ক্রমান্বয়ে বাড়ছে, এতে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এই 4টি গ্যাসের সাথে আরেকটা হচ্ছে ভেপার, পঞ্চম গ্যাস, ওটাকে আমরা ধরি না, কারণ উষ্ণতা বাড়লে ভেপারের পরিমাণ বাড়বে। এবং 3 ধরনের তাপ আছে, ঘরের তাপমাত্রা, ছায়াতে তাপমাত্রা, অ্যান্ড ফিলস লাইক, কি অনুভূত হচ্ছে গরম বাতাস। তো এই বাতাসের সার্কুলেশনটা বদলে যাওয়ার জন্যে বৃষ্টি অনিয়মিত হবে, আনপ্রেডিক্টেবল হবে, বর্ষা বাড়বে, ঘূর্ণিঝড় বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, লবণাক্ত পানি দেশের ভিতরে প্রবেশ করবে, দুর্যোগ বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা মাত্র বেড়েছে 1.5 ডিগ্রি, এটা 2 ডিগ্রি ছাড়িয়ে যাবে 10-15 বছরের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, কিন্তু এই সমস্যা আমার না, ডিজি সাহেবের না, এই সমস্যা তরুণদের, যে কারণে বিশ্ব বলছে তরুণদেরকে প্রস্তুত করো। আমরা এই পর্যায়ে গ্যালারিতে যেতে চাই। আপনি ডিজি মহোদয়কে প্রশ্ন করেন, দেন আমরা আরেকজনের কাছে যাব। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ মিয়া, আমি ডিপার্টমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে জব করি, এখন ব্রিজ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার স্যার একটা প্রশ্ন আছে, সেটি হলো দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল বা মর্যাদা পেয়েছে, মর্যাদাটা আমরা কীভাবে পেয়েছি এবং কোত্থেকে পেয়েছি, এটি যদি স্যার একটু বলতেন আপনি। 2021 সালে আমরা জাতিসংঘ থেকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছি সিপিপির কার্যক্রমে, এবং সেখানে আমাদের সিপিপির সদস্য সংখ্যা, নারীর অংশগ্রহণ হচ্ছে প্রায় 50%। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে 70 সালের পরে 1991 সালে একটা বড় ঘূর্ণিঝড়ে মৃত্যু সংখ্যাটা বেশি ছিল, 1,38,000-এর মতো। কিন্তু গ্র্যাজুয়ালি আমরা কিন্তু এটা কমিয়ে এনে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা এখনো এইভাবে ড্রাস্টিক্যালি কমাতে পারেনি। ফলে সারা বিশ্ব কিন্তু এই যে আমাদের বড় 2টা ডিজাস্টার হচ্ছে সাইক্লোন এবং ফ্লাড, 2টায় মৃত্যু হার কিন্তু অনেক কম। দক্ষিণ কোরিয়ার মতো ডেভেলপড কান্ট্রিতে 50 জনের উপরে মারা গেছে ফ্লাডে। আফগানিস্তানে এই বছর 350, পাকিস্তান, অনেক দেশেই, আমরা ইউরোপের দেশগুলোতেও ফ্লাড এবং ইয়েতে মারা যায়, ওখানে হারিকেনেও আমেরিকায় অনেক লোক মারা যায়। এই দিক থেকে আমাদের যে পরিসংখ্যান দিয়েই তারা বলছে যে বাংলাদেশ ইজ ডুইং ওয়েল। বাংলাদেশ সেন্দাই ফ্রেমওয়ার্কের যতগুলো গুড প্র্যাকটিসেস আছে সেগুলো আমরা ফলো করি, সেই সকল দিক বিবেচনায় বাংলাদেশকে কিন্তু সম্মানের চোখে দেখে। একটু সাপ্লিমেন্ট করি, আমাদের জলবায়ু পরিবর্তনের ব্যাপারে যে জাতীয় পরিকল্পনা, ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে 14টা ডিজাস্টার বাড়বে, তার মধ্যে ভূমিকম্প নেই, কারণ ভূমিকম্পের সাথে জলবায়ুর সম্পর্ক নেই। সো 14টা ডিজাস্টার এবং কোথায় কোন ডিজাস্টার বাড়বে এটা চিহ্নিত করা আছে। আমরা এই গ্যালারি থেকে আরেকটি প্রশ্ন নিতে চাই, আপনি প্লিজ। আমার নাম সপ্তর্ষি বিভা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের 4র্থ বর্ষে অধ্যয়নরত। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় একটা বটম আপ অ্যাপ্রোচ এখন নিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা বেশ গুরুত্ব দিচ্ছি। দুর্যোগের কারণে বাংলাদেশের প্রতি বছর বার্ষিক জিডিপির একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বাংলাদেশের সরকার পরবর্তী বাজেট প্রণয়নের ক্ষেত্রে এই ওয়ার্ড পর্যায়ে অর্থ বরাদ্দ নিয়ে কী ভাবছে? বাংলাদেশ বটম আপ এবং টপ বটম দুইটাই, টপ ডাউন আর কি, এভাবে 2 অ্যাপ্রোচেই কাজ করে। এখন অর্থ বরাদ্দ এত সহজ যে আমরা আইবাসে 2 মিনিটের মধ্যে টাকাটা 2 মিনিটও লাগে না, আমরা জেলা প্রশাসকের কাছে পাঠাই, সেখান থেকে মাঠ পর্যায়ে পৌঁছায়। সুতরাং আমরা অ্যাডভান্স টাকার জেলা প্রশাসন ইউনিট হিসেবে 64 জেলায় জেলা প্রশাসকের কাছে নগদ অর্থ এবং শস্য, মানে আমরা চাল, এগুলো বরাদ্দ দিয়েই রাখি। আমাদের 64টা জেলায় প্রত্যেকটা জেলায় একটা করে গোডাউন আছে, সেখানে আমরা দুর্যোগ মোকাবেলা করার জন্য একটা প্যাকেট আছে, সেখানে আমাদের কয়েকটা আইটেম আছে, চাল, ডাল, লবণ, চিনি, এগুলো সহ। তো এই আইটেমটা খুবই ভালো, একটা সময় একটা সপ্তাহ একটা পরিবার খাওয়ার মতো। এগুলো কিন্তু আমরা মাঠ পর্যায়ে দিয়েই থাকি। এখন ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলো আছে, আমরা এর উপরে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জেলা প্রশাসক দ্রুত খুব স্বল্প সময়ের মধ্যে অর্থটা বরাদ্দ করতে পারে, সম্পদও, চাল এবং প্যাকেটগুলো বরাদ্দ করতে পারে। সেই হিসাবে কোনো খুব একটা সংকট আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি এই পাশের গ্যালারি থেকে ডক্টর আইনুন নিশাত স্যারকে একটা প্রশ্ন আমি এক্সপেক্ট করছি। আমি তাহমিদ বিন জামান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় অধ্যয়ন করছি 3য় বর্ষে। আইনুন নিশাত স্যারের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে এবারে হিটওয়েভের সময় আমরা শুনেছি হচ্ছে গাছপালা বা বন ধ্বংস করার কারণে কিন্তু আমাদের যে হিটের প্রকোপটা সেটা বেড়েছে। সো সেই জায়গাটি থেকে এখন আমাদেরকে অনেক সময় গাছ কাটার প্রয়োজনীয়তা পড়ে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য বা উন্নয়নমূলক কার্যক্রমের জন্য। তো সেই জায়গা থেকে কতটুকু গাছ কাটা আসলে আমাদের জন্য নিরাপদ বা আমাদের ভবিষ্যৎকে
সিকিউর করবে, কতটুকু গাছ আমরা কাটবো আর কতটুকু কাটবো না, সেই বিষয়ে নীতিমালাটা কীরকম হওয়া উচিত বা সেই বিষয়ে আপনার মতামতটা জানতে চাচ্ছি। পৃথিবীগুলো লিখিতভাবে রাজি হয়েছে যে আমরা আর গাছ কাটবো না। সো বাংলাদেশও সেটাতে সই করেছিল। আমরা রাষ্ট্রীয়ভাবে কমিটেড যে আমরা গাছ ধ্বংস করব না, প্রাকৃতিক বন ধ্বংস করব না। এটার জন্যে প্রধানত দায়ী হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পাপুয়া নিউ গিনি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এবং তাদের উপরে পৃথিবীর চাপ সৃষ্টি করছে তোমরা বন কেটো না। তারা বনটা কাটে কাঠের জন্যে, বনটা কাটে সেখানে কৃষি কাজ করবে। এখন আমাদের জন্য একটা কুতর্ক হয়, সেটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য গাছ কাটা দরকার। আমি মানি না, আমি মানতে রাজি না। আমরা যদি সামান্য একটিও কন্ট্রিবিউট করতে পারি বিশ্বের সমস্যাতে, আমরা করব। দর্শক, এই পর্যায়ে সাধারণ মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কী ভাবছে তা এবার স্ক্রিনে দেখব। চলুন স্ক্রিনে দেখি। আমাদের সিটিতে যে ঘনবসতি, এটা ফায়ার সার্ভিস যাওয়ার মতো রাস্তা থাকে না, যার জন্য আপনার এই আগুন দ্রুত ছড়ায় যায়। দায়িত্বশীল যারা পক্ষ আছে তারা যেন অবশ্যই এই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে তারা যেন অনুমোদন যখন দেয় তখন অবশ্যই যেন এইগুলো দেখে শুনে অনুমোদন দেয়। জ্বর হইলে ঘরে বসে তেমন লাগে, কাম কাজ করতে পারি না, গরিব মানুষ খাইতে পারি না, গরম হইলে জানে ক্ষতি হয়, তাদের মোটামুটি থাকতে অনেক কষ্ট হয়। তারপর বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এতে করে আমাদের প্রাকৃতিক দুর্যোগটা কিছুটা হলেও লাঘব হতে পারে। বৃষ্টি হইলে মনে করেন বাড়ি ঘরে থাকা যায় না, ঘর বাড়ি লইয়া থাকা ওরা ঝড় বৃষ্টি বেশি হয়। তবে আল্লাহর মেহেরবানি যে আমরা একের পর এক প্রাকৃতিক যে দুর্যোগগুলো আমরা দেখতেছি, তারপরে আমাদের দেশের যে জনসংখ্যার একটা বিশাল যে ঘনত্ব, এই সব কিছুকে মোকাবেলা করার মতো ধৈর্য ক্ষমতা, সহ্য এবং অভিজ্ঞতা, এটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক সমৃদ্ধ। সাধারণ জনগণের কথা চিন্তা করে যে কোনো সময় ভূমিকম্প অথবা যে কোনো দুর্যোগের সময় আমরা যেন আমাদের নিকটবর্তী যেন কোনো আশ্রয়স্থলে যেন গিয়ে আমরা থাকতে পারি। আগে যেমন রাস্তাঘাট সিঙ্গেল রাস্তা ছিল, এখন ঢাকা সিটিতে কোনো সিঙ্গেল রাস্তা নেই, এখন হাইওয়ে রাস্তার ভিতরে মতন চড়া, খুব সুন্দর। হ্যাঁ, গ্রামও এখন হাইওয়ে রোডের মতো চড়া, তারপরও অ্যাক্সিডেন্ট হয়, দেখা গেছে চালকের দোষে। ম্যাক্সিমাম টাইমে দেখলাম যে অন্য যেসব দেশে যদি কোনো ডিজাস্টার হয় জিনিসটা অনেক খারাপ পর্যায়ে চলে যায়। আর আমার যতটুকু জ্ঞানের মধ্যে আছে যে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় 1 নম্বর, বাংলাদেশ সরকারের অনেক পরিমাণ উন্নতি হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার ত্রুটিও দেখেছি, আবার প্রশংসাও শুনেছি। তো এই পর্যায়ে আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব এবং আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে এটার উত্তর জানতে চাইব। প্রথমে আমি ডান পাশে রয়েছে, এখান থেকে একজন প্রশ্ন করুন ডক্টর আইনুন ইরশাদ স্যারকে। আমি মোহাম্মদ সাবির মাহতাব আমিন, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবল স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকায় অনার্স 4th বর্ষে পড়ছি। স্যারের কাছে আমার যে কোশ্চেনটি ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে এখন তো অনেক এনার্জি ক্রাইসিস আমাদের হচ্ছে, তো বাংলাদেশের উপযোগী কীরকম ব্যবস্থা আমরা নিতে পারি এনার্জি ক্রাইসিসটাকে প্রিভেন্ট করার জন্য? লাইক এখানে সোলার এনার্জি, উইন্ডমিল, অনেক কিছুই আছে, বাট আমাদের দেশের জন্য উপযোগী আর ফাইন্যান্সিয়ালি অ্যাপ্লিকেবল এরকম সলিউশনসগুলো কি, সে ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছিলাম। এই সমস্যা বাংলাদেশ সৃষ্টি করেনি। বাংলাদেশ সারা বিশ্বে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপাদন হয় তার 1/4 অর্ধেক ভাগেরও কম করে। কাজে বাংলাদেশের সাথে বৈশ্বিক উষ্ণতা বাড়া বাংলাদেশকে কোনোভাবেই দায়ী করা যায় না। স্যার, তাহলে তো বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার কি ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ক্ষতিপূরণ এত সহজ না, অনেক সময় সাপেক্ষ। ইন্টারন্যাশনাল লেভেলে ক্লাইমেট চেঞ্জ ফান্ড নেই। বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের ফান্ড আছে, প্রতি বছর সরকার 700 কোটি টাকা দেয় একটা বিশেষ ফান্ডে। সেটার মাধ্যমে তার 1/3 দুর্যোগের জন্য রাখা হয়, 2/3 তাৎক্ষণিকভাবে খরচ করা হয়। দিনে দিনে ক্লাইমেট চেঞ্জের প্রকোপ আরও বাড়বে, আরও ক্ষতির পরিমাণ বাড়বে, প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। যে কারণে বলেছি এটা আমার কিংবা ডিজি সাহেবের সমস্যা নয়, এই সমস্যাটা হচ্ছে এই তরুণ, কারণ পরবর্তী প্রজন্মে তারা ভুগবে। যে কারণে বিশ্বজুড়ে বলা হচ্ছে যে তাদেরকে সতর্ক করো। প্লিজ আপনি প্রশ্ন করুন আমাদের মহাপরিচালক মহোদয়কে। আমি আয়েশা ফাইজা, আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্সে মাস্টার্স করছি। বিগত 1 দশক ধরে দুর্যোগ বিজ্ঞান অথবা দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক ছাত্রছাত্রী সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করছে।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের সেবায় ডিরেক্টলি নিয়োজিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রেক্ষাপটে আমি মাননীয় ডিজি মহোদয়কে প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য একটি ক্যাডার সার্ভিস সৃষ্টি করা গেলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনাটা আরও বেটারভাবে দক্ষতার সাথে পরিচালনা করা যেত কিনা? আমার ধারণা যে আগামীতে এমন একটা সময় আসবে, সেটা বেশি দিন দূরে না, যে দুর্যোগ ব্যবস্থাপনায় যারা গ্রাজুয়েট এবং মাস্টার্স তাদের জন্য উপজেলা এবং জেলা লেভেলে ডিজাস্টার ম্যানেজার হিসেবে এই অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি আর একটা ক্যাডার তৈরি করতে হবে। আর একই সাথে প্রাইভেট সেক্টরগুলোতেও তাদের নিজস্ব কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার একটা ডিপার্টমেন্ট বা তাদের একটা এরকম ম্যান পাওয়ার লাগবে। কারণ দুর্যোগে বিশেষজ্ঞ তার এই প্রতিষ্ঠানকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, তার ইন্ডাস্ট্রিকে, তার সম্পদকে রক্ষা করার জন্য তার এই আধুনিক জ্ঞান, এবং এই জ্ঞানের মধ্যে আগামীতে কিন্তু এআই ঢুকবে, আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ঢুকবে, আধুনিক অনেক ধরনের জ্ঞান। আমরা এই যে এখানে সাধারণ মানুষের যে কথোপকথন শুনলাম, তাদের অভিমতে দেখবেন তারা কিন্তু অনেকটা প্রাজ্ঞ, অনেক অভিজ্ঞ। আপনি হাত তুলেছেন, আপনি বলুন। আমি নুসরাত জাহান নীলিমা, আমি মাস্টার্স করছি ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্ট থেকে, ঢাকা ইউনিভার্সিটি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি নন ক্যাডার হই অথবা আমি যদি বিসিএস নাও দিই, সেক্ষেত্রে আমার কেন কোনো ডিরেক্ট রিক্রুটমেন্টের স্কোপ নেই? কেন আমার বিসিএস কমপ্লিট করে হয় ক্যাডার ও নন ক্যাডার হয়েই আমার এখানে আসতে হবে? এটা এখনও হয়নি বলে আমি জানি, তবে আগামীতে লাগবে। আমি যেটা বলতে চাচ্ছি, তাদের প্রসপেক্ট আছে। অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টরে কিন্তু তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে এই কারণে সেখানে কিন্তু আপনার এই যে ইমার্জেন্সি, যে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে, যে কোনো একটা দুর্যোগে মোকাবেলা করার জন্য তাদের কিন্তু এক্সপার্টি নলেজ লাগবে। সে যে কোনো পর্যায়ে কাজ করুক না কেন, এই জ্ঞানটা কিন্তু নিছক যাবে না। আপনি হাত তুলেছেন, আপনি বলুন। ডক্টর আইনুন নিশাত স্যারকে প্রশ্ন করুন। আমি মাহবুবা হাসনাত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি যে দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো এখানে তো বিভিন্ন অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়ালের কোঅর্ডিনেশনের দরকার হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে বা কোঅপারেশনের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জেসের সম্মুখীন হচ্ছে? স্ট্যান্ডিং অর্ডারে কোঅর্ডিনেশনটা কিভাবে হবে বলা আছে। ঘূর্ণিঝড় আসছে, রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে কোনো আদেশের দরকার নেই, ডিসি মহোদয়কে কোনো আদেশ দেওয়ার দরকার নেই, ইউএনওকে আদেশ দেওয়ার দরকার নেই, আর্মিকেও আদেশ দেওয়ার দরকার নেই। ওখানে পরিষ্কার বলা আছে বিভিন্ন ধাপে, বিভিন্ন স্তরে, রাষ্ট্রীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এমনকি ওয়ার্ড পর্যায়ে কে কী কাজ করবে, করণীয় বলা আছে এবং এসওডিতে বলা আছে, যেটার প্রণয়নের খবর আমি জানি, সে সময় আমিও জড়িত ছিলাম। বাট মূল কথা হচ্ছে এর জন্য যে অর্থ লাগবে, যে রিসোর্স লাগবে, এটা তাৎক্ষণিকভাবে সচিব মহোদয় কিংবা ডিজি মহোদয়, যার এই ক্ষমতা আছে, তিনি তৎক্ষণাৎ জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলাতে পাঠিয়ে দেন। এখন বলা যেতে পারে যে পরিমাণ রিসোর্স দরকার সেটা প্রয়োজনের তুলনায় কম হতে পারে। আমাদের যে রাষ্ট্রের যে পরিমাণ ক্ষমতা আছে এবং পরবর্তী দুর্যোগটা কখন আসবে, এই বছর কয়টা সাইক্লোন হবে তা তো আমরা জানি না। কাজে গত সাইক্লোন ব্যবস্থা করেই আমরা কিন্তু পরের সাইক্লোনের জন্য প্রস্তুতি নিতে থাকি। ধন্যবাদ স্যার। আমরা দুটো কোশ্চেন নেব, এই গ্যালারি থেকে একজন, দেন এই গ্যালারি। আমার নাম নওরিন তাসনিম, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে। আমি তৃতীয় বর্ষের একজন ছাত্রী। আমার প্রশ্নটা হচ্ছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে আমাদের বসতি এবং জানমালের পাশাপাশি আরও 48 লক্ষ লোক এফেক্টেড হয়েছে। আর এখানে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেমন বিদ্যুৎ সংকটের একটা বড় আমরা দুর্যোগ দেখতে পাই। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো কিভাবে একত্রে কাজ করছে, বা এখানে শহরাঞ্চলের মানুষরাও যেভাবে এফেক্টেড হচ্ছে এই মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুতের কারণে, তারা তো প্রিপেয়ারনেসের অনেক কিছু তথ্যও জানতে পারছে না। এই ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আমরা দুর্যোগ ঘটনার আগে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং, সেখানে বিদ্যুৎ সচিব, পানি সচিব, সকল জ্বালানি সচিব সবাই মিলেই কিন্তু আমাদের মন্ত্রণালয়ে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং দুর্যোগের আগেই আমরা করে থাকি, যখন সিগন্যাল 4 থেকে বেড়ে যায়। তার মানে এটা আসবে এবং নিশ্চিত হই আমরা ওই পর্যায়ে, এবং জনগণকে আমরা তখন সাইক্লোন শেল্টার আনার জন্য মাঠ পর্যায়ে সকল ভলান্টিয়ার এবং কমিটিগুলোকে অ্যাক্টিভ করি।
সেখানে এই বিদ্যুতের এই বিষয়ে কথা হয়েছে এবং যাতে বিদ্যুতের কারণে অনেক ধরনের আরও দুর্ঘটনা না ঘটে সেজন্য তারা প্রিকশন নিয়েছে। এখন যে পরিমাণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল তার অনেকাংশে এখন রিস্টোর করেছে, আবার তারা 80%-এর উপরে অলরেডি হয়েছে। এখনও ক্রিটিক্যাল কিছু এরিয়াতে এটা মানে বাদ আছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক ক্ষেত্রে নির্দেশনা দেয় এবং জাতির পিতার হাতে গড়া এই মিনিস্ট্রি এবং সার্বিকভাবে এই দুর্যোগ ব্যবস্থাপনার এইটাকে আধুনিকায়ন করেছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। এই পাশের গ্যালারি থেকে আরেকটা প্রশ্ন আপনি করুন ডক্টর আইনুন নিশাত স্যারকে। আমি মোহাম্মদ আসিম হোসেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে অধ্যয়নরত আছি মাস্টার্সে। আমার প্রশ্নটা মূলত আইনুন নিশাত স্যারের শেষ কথাটা ধরে, যে উনি বারবার বলতেছেন যে ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেম, জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, এটা ওনাদের সমস্যা না বা আমাদের আগের জেনারেশনের সমস্যা না, সমস্যাটা হচ্ছে তরুণদের। তো আমি এই জন্য স্যারের কাছ থেকে স্পেসিফিক কল ফর অ্যাকশন চাচ্ছি যে তরুণরা এখন থেকেই কি প্র্যাকটিস করতে পারে বা কি বিষয়ে লক্ষ্য রাখতে পারে আর কি উদ্যোগ নিতে পারে যেন ভবিষ্যতে যে ক্রাইসিসটা আসতেছে এইটাতে আমরা সফলভাবে অ্যাডাপ্ট করতে পারি বা বেঁচে থাকতে পারি, অ্যাটলিস্ট সার্ভাইভাল এনশিওর করতে পারি। এইটাই সারা দুনিয়া জুড়ে এই যে বললাম 198টা দেশ যে আলোচনা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, সেখানে বারবার বলা হচ্ছে ইয়ুথদেরকে ইনভলভ করো, ইয়ুথদের সেন্সিটাইজ করো। কারণ আমি যদি গ্রাফটা দেখাতে পারতাম, সেটা হচ্ছে তাপমাত্রা এইরকমভাবে চলছিল 1990-এর পরে থেকে এটা এইভাবে বাড়ছে, এখন এইখানে আছে, এটা কিন্তু এইভাবে চলে যাবে। কাজে এখন থেকে আগামী 20 বছর 30 বছর 40 বছর পরে অতদিন আমার বাঁচার কথা না, সেই জন্য বলেছে আমার সমস্যা না, যদি ভুল করে বেঁচেও থাকি তাহলে তো আমার সমস্যাই হবে। এখন এই সময়ে সারা বিশ্ব জুড়ে প্রতিটা দেশ একমত হলে তবে সিদ্ধান্ত হয়, একমত হলে তবে সিদ্ধান্ত দেয়া হয়। সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে 20-30 বছরের মধ্যে এখন প্রতিটা দেশ যে পরিমাণ খাদ্যদ্রব্য উৎপাদন করে, আমাদের আউশ, আমন, বোরো, গম, তরি তরকারি, এগুলোর উৎপাদন 2 ডিগ্রির উপরে উঠলে 2050-এর মধ্যে অর্ধেক হয়ে যাবে। সো অর্ধেক যদি না ইতিমধ্যে বিজ্ঞানীরা নতুন প্রজাতির ফসল উদ্ভাবন করেন, সেখানে তাপ সহ্য করতে পারে, বন্যা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, লবণাক্ততা সহ্য করতে পারে এবং অল্প সময়ে গঠন করা যায়। আমরা মনে করছি এখন থেকে ইয়ুথদেরকে সেন্সিটাইজ, কারণ তারা তো ভবিষ্যতের নেতা, তারা ভবিষ্যতের আমলা, তারা ভবিষ্যতের প্রকৌশলী কিংবা ভবিষ্যতের বিশেষজ্ঞ, ভবিষ্যতের গবেষণাকারী। সো তাদেরকে এখন থেকেই বলা যে এটা এই বুড়োদের হাতে ছেড়ে দিও না, এটার দায়িত্ব তোমরা নাও। তার জন্য একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আমি যখন জন্মেছিলাম কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, আমি অনেক আগের লোক, 1970-এর সাইক্লোনের সময় আমি কিন্তু ড্যামেজ অ্যাসেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার ছিলাম। আমি বাংলাদেশ সরকারের হয়ে এই নেগোসিয়েশন করছি অনেক দিন ধরে। কোনটা সত্যি, কোনটা কারেক্ট, কোনটা ধান্দাবাজি করছে এটা আমার জানা আছে। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে প্লিজ রিড দি রিলায়েবল ইনফরমেশন, অল দি ইনফরমেশন আর অ্যাভেলেবল টু ইউ। আরেকজনের কাছ থেকে ভুল তথ্য নেয়ার কোনো প্রয়োজন নেই। স্যার, আমি ছোট্ট করে জানতে চাচ্ছি ডিজি মহোদয়ের কাছে, দুর্যোগ ব্যবস্থাপনায় অতীতে হয়নি, ভবিষ্যতে করলে সাধারণ জনগণ উপকৃত হবে, এমন কোনো কর্ম পরিকল্পনা আপনাদের রয়েছে বা থাকলে কি? হ্যাঁ, অবশ্যই আমাদের নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। বাংলাদেশ স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনার কথা ভাবছে, সেখানে আমাদের ড্রোন প্রযুক্তিকে আরও কাজে লাগাতে হবে। আমরা কিছু কিছু কাজে লাগাচ্ছি, যেমন ড্রোন প্রযুক্তি দিয়ে আমরা দুর্গম এলাকায় রিলিফও পৌঁছাতে পারি, সেই ধরনের ড্রোন আছে, আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করা যায় সেই কথা চিন্তা করছি। আমরা ডাটাবেসকে আরও সুন্দর করে যাতে আমরা লোকেট করতে পারি আমাদের ভালনারেবল লোক কোথা, ভালনারেবল এরিয়া কোনটা। আমরা আবহাওয়া অধিদপ্তরে যেমন অ্যাকিউরেসি আগের তুলনায় অনেক ভালো হয়েছে, আমরা একত্রে কাজ করি, তাদের জন্য আমরা বিভিন্ন করব। আমরা ফায়ার ব্রিগেডকে অলরেডি যে 24 তলা পর্যন্ত টিটিএল ফায়ার ফাইট করার জন্য আধুনিক এই পানি করার সেটা আমরা কিনে দিয়েছি। আরও 11টা শীঘ্রই আমরা এই মাসের মধ্যে আমরা দিতে চাচ্ছি তাদেরকে, অলরেডি সেগুলো চলে আসছে। এগুলোই পৃথিবীর লেটেস্ট ফায়ার ফাইটার টিটিএল, টার্ন টেবিল ল্যাডার। এটা ফায়ার ব্রিগেডকে 11টা নতুন করে এই মাসে দিতে পারলে তাদের সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি আমাদের একটা আধুনিক ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট
আমরা একটা ইনস্টিটিউট করতে যাচ্ছি, এই ইনস্টিটিউটটাকে যদি আন্তর্জাতিক মানে করতে পারি তাহলে বিশ্বের মধ্যে আমাদের মর্যাদা আরও বাড়বে। আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধ সম্পর্কে মূল্যবান মতামত শুনলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল ঠিকানা durjogkothabd@gmail.com। এছাড়া দুর্যোগ কথা ফেসবুক পেজেও মতামত দিতে পারেন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।